স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কথাগুলো বলেই দপ্তর আগে গম গম পায়ে হেঁটে চলে যায় জুই। পেছন থেকে রাগে নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে আয়ন। নেহাত মেয়েটা মায়ার বোন, নয়তো এতক্ষণ এই অসভ্য টাকার কারণে ভয়ঙ্কর কাজ করে ফেলতো আয়ন। বুঝতো সে অসভ্যের অসভ্যতামি কাকে বলে। জুই প্রচণ্ড রাগে ধপ ধপ করে প্রকাশ করে মায়ার রুমে। গল্পে মগ্ন ছিল ফিহার সাথে মায়া। জুইয়ের হঠাৎ রাগের আগমনের মনোযোগ ভস্ম হয় দুজনেরই। চোখ তুলে তাকায় জুইয়ের রাগান্বিত ফেসের দিকে। মুহূর্তেই চমকে ওঠে দুজন। কৌতূহলবশত কেউ কিছু বলবে তার আগে প্রচণ্ড রাগে মুখ খুলল জুই। নিজের রাগ দমাতে না পেরে রাগে কটমট করে চেবোতে চেবোতে বলল জুই, আই সোয়ার ঋতু, জীবনে কখনো এত অপমানিত হইনি কারোর সামনে। এই ঢাকায় এসে অসভ্য ডাক্তারের পাল্লায় পড়ে গেলাম আমি। কথা নেই বাচ্চা না, হুটহাট করে জড়িয়ে ধরে সে। ইচ্ছা তো করছে অসভ্য ডাক্তারকে কাঁচা চিবিয়ে খাই, আমাকে আবার তো জামা পরিয়ে দেওয়ার অপরাধ দিচ্ছে। উফ, এতটা অপমান সহ্য করা যায় স্যাহ। জুইয়ের নাক মুখ ছিটকানো কথায় মুহূর্তেই তাজ্জব বনে যায় উপস্থিত দুজন। গোল গোল চোখে তাকায় জুইয়ের রাগান্বিত চেহারার দিকে। কী নিয়ে জুই এতটা রাগান্বিত সেই বিষয়টি বোধগম্য হচ্ছে না কারো, তবে এতটা বুঝতে পারছে কারো সাথে ভীষণ ঝামেলা হয়েছে জুইয়ের। কিন্তু কার সাথে? মাথা আওড়ায় ফিহা। সে কিছু বলবে তার আগেই পাশ থেকে মুখ খুলল মায়া। অবাক সুরে বলল, কি হয়েছে জুডু? এতটা উত্তেজিত হয়ে কাকে বলছিস? কেউ কিছু বলেছে তোকে? ঝামেলা করেছিস কারোর সাথে? ঝামেলা আর আমি? লাইক সিরিয়াসলি? তো শ্বশুর বাড়িতে যে অসভ্য ডাক্তার আমদানি রয়েছে সেটা জানিস না তুই? মায়া মাথায় আওড়ায়, চোখ পিট পিট করে তাকায় জুইয়ের দিকে। বিষয়টি বুঝতে পারছে না কাকে অসভ্য ডাক্তার বলছে। মায়ার জানা মতে এই খানবাড়ির প্রতিটা সদস্যই সভ্য জাতির মানুষ। তাহলে জুই অসভ্য জাতি পেল কোথা থেকে? তবে হ্যাঁ, এই খানবাড়িতে হৃদ ছাড়া মায়া জানা মতো আর কেউ নেই অসভ্য জাতির। তবে কি হৃদ ভাইয়া কিছু করলো জুইয়ের সাথে? মায়া মুহূর্তে আতঙ্কিত দৃষ্টি ফেলে জুইয়ের দিকে। মায়া কিছু বলবে তার আগে ফিহা অত্যন্ত সন্দেহপূর্ণতা নিয়ে প্রশ্ন করে জুইকে, তুমি কার কথা বলছো জুই? এই বাড়িতে ডাক্তার তো আয়ান ভাইয়া ছাড়া অন্য কেউ নেই। তাহলে তোমার ঝামেলা কার সাথে হলো? এই অসভ্য ডাক্তারের সাথেই হয়েছে। উত্তেজিত গলায় সাথে সাথে বলল ফিহা। মানে আয়ান ভাইয়ের সাথে? বিরক্ত নিয়ে ছোট্ট করে সম্মতি জানিয়ে বলল জুই। হুম। মায়া পিটপিট করে সেদিকে তাকায়। জুই এতক্ষণ যাবৎ আয়ন ভাইয়াকে অসভ্য ডাক্তার বলে বকছিল, বিষয়টি মোটেও বোধগম্য ছিল না ওর। কিন্তু জুইয়ের মুখে আয়নের নামটা শুনে অবিশ্বাস দৃষ্টিতে তাকায় মায়া। কারণ মায়ার জানা মতে আয়ন ভাইয়া হলো একজন সুশৃঙ্খল সভ্যতার দারুণ পুরুষ। আর তার সম্পর্কে জুইয়ের এমন বাজে মন্তব্য অবিশ্বাস মায়ের কাছে। মায়ার চিন্তা ভাবনার মাঝে গলা ফাটিয়ে হো হো করে হেসে ওঠে ফিহা। নিজের পেট ধরে বিছানায় গড়াগড়ি করে হেসে যাচ্ছে সে। ফিহার হঠাৎ এমন কাণ্ডে অপদস্থ হয়ে যায় মায়া ও জুই দুজনই। কয়েক সেকেন্ড নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থাকে ফিহার মুখপানে। ফিহা হাসান্বিত গলায় নিজের পেট ধরে বলে উঠল, আমার সভ্য সমাজের ভাইটাকে অসভ্য সমাজের ডাক্তার বানাই দিল জুই। আমার ভাই কি জানে তার যে নতুন পদবি পাইছে জুই রানী থেকে? ফিহার কথায় থমথমে খেয়ে যায় জুই। এতক্ষণ যাবৎ জানতো না আয়ন ফিহার বড় ভাই হয়, কিন্তু বিষয়টি জানার পর যেন ইতস্তত বোধ করলো নিজের মাঝেই। ফিহা কি ভাবছে জুইকে নিয়ে বিষয়টি মাথায় আসতেই চোখ ছোট ছোট করে তাকায় সেদিকে। ইস, এই খান বাড়িতে এসে যেন শেষ রক্ষাটা আর হচ্ছে না জুইয়ের। একের পর এক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে ওকে। এত লজ্জাজনক পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে সে? না, তার আর এই খান বাড়িতে থাকা চলবে না সাংঘাতিক লোকেদের মাঝে। কালই চলে যাবে মায়াকে নিয়ে এসে নিজের দেশ, নিজের বাড়ি। সেখানে শান্তিটাও নিজের নিজের লাগে। উত্তেজনায় টান টান পরিবেশ, চারপাশে কালো নিষ্ক্রিয় অন্ধকার। মধ্যবর্তী উঠানে একপাশে
এক মুঠো সোনালি আলোয় আলোকিত চারপাশ। 100 পাওয়ারের বাল্ব জ্বলছে টিনের ছাউনিতে। রাত 8টা কি 9টা। সেই আলোকে ঘিরে বসে আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। থমথমে বিদ্রুপ পরিবেশ। তিক্ততা ছেকে আছে উপস্থিত মুরব্বীগণের মধ্যে। গ্রামের মূল কেন্দ্রবিন্দু চেয়ারম্যান শামসুজ্জামান মাথা ঝুঁকে ধন্যরত অবস্থায় বসে আছে। কিছু নিয়ে তীব্র ভাবনা চিন্তা চলছে নিজেদের মাঝে ওনাদের। উপস্থিত ছোট বড় সবাই ওনার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে উত্তরের আশায়। তারপর কি হবে সেটা জানার তীব্র আকাঙ্ক্ষা বিস্তর সবার মাঝে। কিন্তু তিনি মন্দ সময় নিয়ে উত্তরটা গোছালেন নিজের মধ্যে। চোখ তুলে তাকালো সামনের চেয়ারে বিধ্বস্ত অবস্থায় বসা শক্তপোক্ত সুঠাম দেহের অধিকারী মানবীটির দিকে। কত নিবিড় সে দৃষ্টি! এত কিছুর পরও বিন্দু মাত্র তেজ কমেনি ছেলেটির চোখে। ক্রুদ্ধ দৃষ্টিতে শক্ত হয়ে বসে আছে ঠাঁই জায়গাটায় ছেলেটি। নিজের সিদ্ধান্তে সে অটুট, আর তাকে ঘিরেই চারপাশে এত উত্তেজনার রেশ। উপস্থিত গ্রামবাসী অনেক মধ্যে রাগ ক্রোধে ফেটে পড়ছে এই ছেলেটিকে মারার জন্য। কিন্তু তারপরেও ছেলেটির সেদিকে খেয়াল নেই, বিন্দুমাত্র ভয় নেই নিজের মাঝে ছেলেটির। শামসুজ্জামান অন্তত মুগ্ধ হলেন ছেলেটির দুর্দান্ত সাহসী পরায়ণতা দেখে, কিন্তু মুখে আওড়ালেন না সেটি, কারণ এই মুহূর্তে ছেলেটিকে ঘিরে চারপাশের উত্তেজনা সামলাতে হবে ওনাকে। যদি এই ছেলেটি উপস্থিত গ্রামবাসী সবার কথা মেনে না নেয়, তাহলে চেয়ারম্যান হিসেবে তাকে কঠিন দণ্ডায়মান করতে হবে এই ছেলেটিকে। তিনি আরও একবার নীরব চোখে বোলালেন ছেলেটির দিকে। পরে অত্যন্ত গাম্ভীর্য ভাব টানল মুখে। গম্ভীরতা নিয়ে বলে উঠল ছেলেটিকে, আমাদের গ্রামে কিছু রাজনীতি আছে যেটা তুমি ইতিমধ্যে কয়েকবার ভঙ্গ করেছো। আবার আমাদের গ্রামের ছেলেদের গায়েও হাত তুলেছ। এখন তারা হসপিটালে আছে, অবস্থা শোষণীয় তাদের। তারপর তোমার সাথেও দুটো সুন্দরী মেয়ে আছে। একজনের সাথে তোমাকে নাকি অন্তরঙ্গ অবস্থায় পাওয়া গেছে, সেটা আমাকে জানালো গ্রামবাসী। যদিও আমি স্বচক্ষে দেখিনি বিষয়টি, কিন্তু গ্রামের চেয়ারম্যান হিসাবে আমি আমার গ্রামবাসীর কথা আগে শুনব এবং সেটা বিশ্বাস করব, এটাই স্বাভাবিক। তবে তুমি বিন্দেশি বলে যে তোমার কোনো কথা যে গ্রহণযোগ্য হবে না সেটাও না। আমি তোমার কথা মেনে নিলাম, ছেড়েও দিব তোমাদের, তাও যথেষ্ট সম্মানের সহিত। যদিও তুমি আমাদের গ্রামবাসীর শর্তগুলো মেনে নাও তাহলে, নয়তো। দুহাত মুষ্টিবদ্ধ করে শক্ত গম্ভীর গলায় বলল ছেলেটি। তিনি আবারও চোখ আওড়ালেন ছেলেটির শক্ত হয়ে থাকা মুখের দিকে। ছেলেটি সাহসী, সাথে সাথে বেশ সুদর্শনও বটে। অন্তত মায়াবী চেহারার অধিকারী এই ছেলেটি, যে কোনো মানুষের নজর ও মন কাড়াতে সক্ষম। তিনি পুনরায় নিজের গম্ভীর করে তুলে বলে উঠলেন, তুমি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান একজন পুরুষ, সেটা এতক্ষণে আমার সাথে সাথে এলাকাবাসীও বুঝে গেছে। তুমি যে নিজের বুদ্ধি খাটিয়ে এতক্ষণ যাবৎ গ্রামবাসীর ভিড়ও সুস্থ সাপেক্ষ দাঁড়িয়েছ এবং কেউ তোমার কিছুই করতে পারেনি, সেখানেই তোমার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। গ্রামবাসী বেশিরভাগ মানুষই স্বল্প শিক্ষিত মানুষ। তারা হাতে কলমে ভাষা খুব কম বোঝে। যেটা বুঝে সেটা হলো আবেগ, ভালোবাসার কথা, যেটা দুটো দিক থেকেই তুমি তাদের কষ্ট দিয়েছ। এখন তারা সবাই তোমার উপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত, মারতে চায় তোমাকে। এতক্ষণ পর্যন্ত আমি এলাকাবাসীকে দমিয়ে রাখলেও বেশিক্ষণ সেটা পারবো না। তোমার সাথে সাথে মেয়ে দুটো কতক্ষণ যাবৎ সুস্থ থাকবে তাও বলতে পারছি না। তুমি বুদ্ধিমান ছেলে, তাই তোমাকে পুনরায় বুঝিয়ে বলার কিছু দেখছি না আমি। এখন ভালো সেটাই হবে যদি তুমি গ্রামবাসীদের দাবি মেনে নাও। এতক্ষণ যাবৎ ঠান্ডা মস্তিষ্কের পরিবেশটা সামলালেও ধীরে ধীরে যেন আয়নের ধৈর্যের বাঁধ ভাঙছে গ্রামবাসীর উদ্ভট শর্তে। কিছুতেই নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। রাগে যেন ভিতর ফেটে ফেটে পড়ছে মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে ধরে ঠান্ডা মাথায় বিগত 3 ঘন্টা যাবৎ সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছে আয়ন, কিন্তু কিছুতেই যেন কিছু ঠিক হচ্ছে না, বরং হিতের বিপরীতে যাচ্ছে পরিস্থিতিটা। এই সন্ধ্যা 6টা থেকে এই গ্রামবাসীর কাহিনী শুরু হয়েছে, এখন বাজে রাত 9টা। তারপর তাদের ছাড়ার নাম নেই। আটকে রাখা হয়েছে জোরপূর্বক তাদের 3 জনকে।
তারপর আবার ফালতু সব শর্ত। বিয়ে করতে হবে। আয়ন রাগে হাতের মুষ্টিটা আরো শক্ত করে, বিরক্তির নিঃশ্বাস ফেলে শব্দ করে। এই ঘটনাটা শুরু হয়েছে সন্ধ্যা থেকে। আয়ন আজ বিকাল করে মায়া আর জয়কে নিয়ে ঢাকা থেকে বের হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। মায়া আর জয়কে নিজের বাড়িতে রেখে আসার প্রধান দায়িত্বটা নিয়েছিল আয়ন। সেই দায়িত্ব পালনের জন্য বিকাল 4টা করে খানবাড়ি থেকে রওনাও হয়েছিল আয়ন মায়া আর জয়কে নিয়ে। ড্রাইভার সাথে আনেনি, আয়ন নিজে ড্রাইভ করছিল গাড়ি। হঠাৎ মধ্য রাস্তায় গাড়িটি আপনা আপনি থেমে যায়। আয়ন গাড়িটি ভালো করে চেক করতে বুঝতে পারে গাড়ির মধ্যে তেল শেষ। গাড়িটিকে নিয়ে আসার সময় তেল আছে কিনা সেটা চেক করেনি সে। অসময়ে গাড়ির তেল শেষ হওয়ায় বিরক্ত হয় আয়ন। মায়া আর জয়কে বুঝিয়ে রেখে সে কিছু দূর এগিয়ে গিয়েছিল তেলের খোঁজে। ব্যর্থ হয়ে ফিরে এসে দেখে মায়া জয়ের বিধ্বস্ত অবস্থা। গ্রামে দুটো বখাটে ছেলে মায়া আর জয়কে উত্ত্যক্ত করছে, হাত ধরে টানাটানি করছে কোথাও নিয়ে যাওয়ার জন্য। এমন দৃশ্য দেখে আয়নের রাগটা কন্ট্রোল হয়নি। দক্ষ হাতে বেদম পেটালো ছেলে দুটোকে। এরই মধ্যে একটি ছেলে এসে আঘাত করে বসলো জুঁইয়ের পায়ে। পায়ের আঘাতে ছটফট করে ওঠে জুঁই। সাথে সাথেই ছেলে দুটোকে ছেড়ে জুঁইকে কোলে তুলে নেয় আয়ন। বেশি কিছু ভাবলো না সেই মুহূর্তে। জুঁইয়ের রক্ত পড়া দ্রুত থামাতে হবে তাকে, তাই হসপিটালের উদ্দেশ্যে গ্রামের ভেতর প্রবেশ করছিল সাহায্যের জন্য আয়ন। কিন্তু হলো তার বিপরীত। বখাটে ছেলে দুটো সেখানেও হাজির হলো। আয়নকে আঘাত করতে গিয়ে আবারও আঘাত করলো জুঁইয়ের পায়ে। আয়ন রাগের বশে জুঁইকে রেখে আবারও বেদম পেটালো ছেলে দুটোকে। এবার আর ছেড়ে দেয়নি, বরং ছেলে দুটোকে জানে মেরে ফেলার উপক্রম করলো আয়ন। খানিকটা সময়ের ব্যবধানে গ্রামবাসী এসে সেখানটায় হাজির হয় এবং আয়নকে আটকায় এবং বাঁচায় ছেলে দুটোকে। আয়ন কিছু বলার আগেই ছেলে দুটো ব্যথায় কাতরে মিথ্যে কাহিনী সাজিয়ে জানালো গ্রামবাসীদের আয়ন নাকি 2 মেয়েকে নিয়ে গ্রামের মধ্যে এসেছিল ফষ্টি নষ্টি করতে। ছেলে দুটো নাকি বাধা দেওয়ায় আয়ন তাদেরকে বেদম পেটালো। তখন গ্রামবাসী আর আয়নের কথাগুলো বিশ্বাস করেনি, করেছিল বখাটে ছেলে দুটোর কথা। আর সেই কাহিনীকে ঘিরে এই জনসভা বসানো হয়েছে আয়নের বিরুদ্ধে। আর এটা চলছে বিগত 3 ঘন্টা ধরে। হাঙ্গামা, হইচই, চিৎকার, চেঁচামেচি সব কিছু এতক্ষণ যাবৎ চলে যাচ্ছে তার সাথে। আয়ন কথাগুলো ভেবে তিক্ততা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগটাও কন্ট্রোল করলো। এই মুহূর্তে রাগ করা মানেই বিপদ। আয়ন একা থাকলে তাও একটা কথা ছিল, কিন্তু সে একা নয়, সাথে আছে মায়াও জুঁই, তাই বোকা করা যাবে না মোটেও। এলাকাবাসী আয়নের কিছু করাতে না পারলেও মায়া ও জুঁইয়ের ঠিকই ক্ষতি করে বসতে পারে। আয়ন সবটা ভেবে নিজের ভঙ্গিতে তাকায় চেয়ারম্যান শামসুজ্জামানের দিকে। পরে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়ন গম্ভীর মুখের কথায় পিত্তি জ্বলে ওঠে পাশে দাঁড়িয়ে থাকা লাঠিয়াল ছেলেটি। অত্যন্ত রাগী কণ্ঠে গর্জনে বলে উঠল আয়নকে, চুপ শালা, টাকার গরম দেখাস আমডারে? চেয়ারম্যান সাহেব, হের সাথে এত কথা কিসের? কোন আমডারে? হের এক্ষুনি জ্যান্ত পুইতালামো মাটিতে। 2 মাইয়া নিয়ে নষ্টামি করতে পারে, হে বিয়ে করতে পারে না, হালার পুত। ছেলেটির আজও পারা কথায় গা জ্বলে ওঠে রাগে আয়নে। অগ্নিদৃষ্টিতে তাকায় লাঠিয়াল ছেলেটির দিকে। সে লাঠিয়াল ছেলেটি আয়নের দৃষ্টি বুঝে আরো ক্ষিপ্ত হলো। অকথ্য ভাষায় আরো কিছু আওড়াবে তার আগে হাতের ইশারায় থামতে বলে চেয়ারম্যান শামসুজ্জামান।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। লাঠিয়াল ছেলেটি মুহূর্তেই থেমে গেল, কিন্তু ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নের দিকে। আয়নের অগ্নিদৃষ্টিও সেদিকেই ছিল লাঠিয়াল ছেলেটির ওপর। কিন্তু ঘোর ভাঙল আবারও চেয়ারম্যান শামসুজ্জামানের কথায়। আয়ন বিরক্তির দৃষ্টি ঘুরিয়ে চেয়ারম্যানের দিকে তাকায়। তিনি আবারও গম্ভীর মুখে বলে উঠল আয়নকে, তোমার কোনো কথা যে এই মুহূর্তে রাখা হবে না সেটা নিশ্চয়ই স্পষ্ট তুমি বুঝতে পারছো। তোমার কোনো এই মুহূর্তে গ্রামবাসীর দখলে, সেই সাথে দুটো মেয়েও আমাদের কাছে বন্দি। এখন হয় তুমি দুটো মেয়ের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করে সম্মানের সহিত বাসায় ফিরে যাও, নয়তো দুটো মেয়েই এই গ্রামে আটকে রাখবো আমরা। বিয়েও দিব দুটো মেয়েকে আমাদের গ্রামের দুটো ছেলের সাথে, যাদের তুমি মেরে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়েছো তাদের সাথে। এমনিতেই তাদের অবস্থা করুন, জীবনে ভালো মেয়েকে বিয়ে করতে পারবে কিনা সন্দেহ। তাই তুমি যেহেতু হাত পা ভেঙে ফেলেছো, তাই তুমি ক্ষতিপূরণ দিবে তাদের। তোমার সাথে আসা দুটো মেয়েকে আমরা বিয়ে করিয়ে রেখে দেব এই গ্রামের, হয় স্বেচ্ছায় না হয় জোরে। এখন তুমি ঠিক করো যে তুমি কি করবে। এতক্ষণে ধৈর্যের বাঁধ ভাঙল আয়নের। খানিকটা চমকায় চেয়ারম্যান শামসুজ্জামানের কথায়। রাগী রিরি করে উঠল নিজের মাঝে। সেই রাগটা প্রকাশও পেল নিজের চেহারায়। দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে আয়ন, ফাজলামো পেয়েছেন আপনারা? সব কিছু এত সোজা মনে হয় আপনাদের কাছে? চিনেন আমাদের? জায়গায় বসে থেকে একটা ফোনের মাধ্যমে আপনার পুরো গ্রামবাসীর নাজেহাল অবস্থা করে ফেলতে পারি আমি। পুরো গ্রামবাসী সারা জীবন থানা পুলিশে কোর্ট কাচারি করে রেহাই পাবে না চেয়ারম্যান সাহেব। এতটা বিধ্বস্ত অবস্থা হবে তাদের। আর তাছাড়া কতবার বলবো, মেয়ে দুটোর মধ্যে একজন আমার ফিয়ন্সে হয়, তার সাথে আমার বিয়ে পারিবারিকভাবে ঠিক করা। সময় মতো আমরা বিয়েও করব। এখন আংটি পরিয়ে রেখেছি পারিবারিকভাবে, তাও বিশ্বাস হচ্ছে না আপনাদের? এখন আমরা পরিবারকে না জানিয়েই হুট করে বিয়েটা করাও সম্ভব নয়। আমার পরিবার কষ্ট পাবে সেটাতে। আর রইল আমাকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া, সেটা নিয়েও আমি বেশ কয়েকবার বুঝিয়েছি আপনাদের যে আমার ফিয়ন্সের বোনের বাম পায়ে প্রচণ্ড আঘাত পাওয়া। আমি বাধ্য হয়েই তাকে কোলে নিয়েছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এবং মেয়েটিকে কোলে নিয়েই গ্রামের ভেতরে প্রবেশ করি। কিন্তু পথে মধ্যেই আপনারা সবাই আমাদেরকে আটকিয়ে দিলেন এবং বন্দি করে রাখলেন এখানে 3 ঘন্টা ধরে। আর তাছাড়া আপনাদের এলাকার ওই ছেলে দুইটার জন্যই আজ এই অবস্থা হয়েছে জুয়ের। অসভ্যতামি করেছিল আমার ফিয়ন্সে ও তার বোনের সাথে, আর আমি সেই বিষয়টাকে কেন্দ্র করেই বেদম মারলাম তাদের। ইচ্ছে প্রবল ছিল ছেলে দুটোকে জানে মেরে ফেলার, কিন্তু করিনি। দয়া দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম তখন। আর এখন তাদের হাতেই আমার ফিয়ন্সে ও তার বোনকে তুলে দিতে বলছেন চেয়ারম্যান সাহেব। আপনার মনে হয় না এবার বাড়াবাড়িটা বেশি বেশি হয়ে যাচ্ছে? আয়নের কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন উপস্থিত সবাই, কিন্তু কানে তুলল না কেউ। চেয়ারম্যান শামসুজ্জামান কিছু বলবে তার আগে পাশ থেকে বলে উঠল বয়স্ক বৃদ্ধা লোকটি, এই পোলা শৈলের জোর দেখাছে আমরার লাগে। আমরার গ্রামে থাকা কস আমরা গ্রামের পোলারে জানে মাইরা লাইবে? আমরা কি খুদি খুদি বইয়ে রইছেন? সাহস দেখাস আমরার লগে? আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। বয়স্ক লোক, ঢিলা ঢালা সাদা পুরাতন একটা পাঞ্জাবি পরা লুঙ্গির সাথে, মুখ ভর্তি লাল লাল দাড়ি, হয়তো মেহেদি দিয়ে পাকা দাড়ি লাল করে রেখেছে। আয়ন বেশ বুঝতে পারল এখানের উপস্থিত কেউই তার কথাগুলো কানে নিচ্ছে না, বরং তারা নিজেদের সিদ্ধান্তে আটকে আছে। আয়ন বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই আবার পাশ থেকে অন্য একজন বয়স্ক বৃদ্ধা লোক মুখে পান চিবোতে চিবোতে বলে উঠল, এই পোলার এত কথা শোনার দরকার আসেনি চেয়ারম্যান। আমরা গ্রামবাসী যা কমু তাই শুনবো। এই পোলা এতলা কথা না কইয়া তাড়াতাড়ি বিয়েটা করাই দাও চেয়ারম্যান। আঙ্গু এলাকার পোলার লগে দাও বিয়েটা, তাও কাহিনী শেষ করো। 3 ঘন্টা ধরে বইয়া আছি এখানে, তামাশা দেখতেছি এই পোলার। এখন আমার কোমরটা ব্যথা করতেছে, বাদ জামুগা। আমার পায়ের বাতের ব্যথাটা আবার শুরু হইতেছে। তাড়াতাড়ি শেষ করো তামাশাটা। বৃদ্ধা মুরব্বী রসিয়ে রসিয়ে কথায় মুহূর্তেই সজোরে সম্মতি জানালো এলাকাবাসী। তীক্ষ্ণ গর্জনে জানালো মায়া আর জুয়ের বিয়েটা করিয়ে দিতে আঘাতপ্রাপ্ত ছেলে দুটোর সাথে।
আয়নের বুক কেঁপে ওঠে এই এক মুহূর্তের জন্য। এটা সে কিছুতেই করতে দেবে না কাউকে। আয়ন অস্থির ভঙ্গিতে হুমকি স্বরূপ বলে উঠল, মাথা ঠিক আছে আপনাদের কারো? আপনাদের ধারণা আছে আমরা কারা আর কি হতে পারি আর কি করতে পারি আপনাদের গ্রামের সাথে? আপনারা যে আমাদেরকে আটকিয়ে রেখেছেন এবং জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছেন, তার জন্য আইন আপনাদের কতটা ভয়াবহ শাস্তি দিতে পারে সেই ধারণা আছে আপনাদের কারো? আমরা এখান থেকে ছাড়া পাওয়ার পরেই আপনাদের কি হাল করব আমি, সেই ধারণা একটা বারও করছেন কেউ? আয়নের কথাগুলো পছন্দ হলো না কারণ। উপস্থিত সবাই বিদ্রুপ দৃষ্টি স্থির করলো আয়নের ওপর, যার রেশ টেনে পাশ থেকে কয়েকটা লাঠিয়াল ছেলে রেগে তেড়ে আসতে চায় আয়নকে মারতে। পরিস্থিতি প্রায় ধস্তাধস্তিতে চলে গেছে, মারামারি নিশ্চিত। এতে করেও আয়নের ভাবাবেগ হলো না বিন্দু মাত্র। চেয়ারম্যান শামসুজ্জামান দ্রুত উঠে থামিয়ে দেয় লাঠিয়াল ছেলেগুলোকে, পরিস্থিতিটা সামলে নেয় এবং ধমক স্বরূপ বলে এই মুহূর্তে চুপ থাকতে। তিনি কথা বলছেন, পুনরায় গিয়ে বসলো নিজের জায়গায়। অত্যন্ত হিটমিট মেজাজে বলল, দেখো ছেলে, পুলিশ, টাকা, ক্ষমতা আপাতত কোনো কিছুই তোমাকে রক্ষা করতে পারবে না এই মুহূর্তে। কারণ গ্রামবাসী প্রচণ্ড রাগান্বিত তোমার উপর। তুমি এই এলাকায় ঢুকেছো মেয়ে নিয়ে, তারও আবার অশ্লীল ভঙ্গিতে। তোমার এই নোংরা কাজের আমাদের গ্রামের ছেলে মেয়েরাও ভবিষ্যতে এমন অশ্লীল কাজ কাম করে বেড়াতে পারে। যদি এখন আমরা মুরব্বীরা তার সঠিক বিচার না করি, তো চেয়ারম্যান হয়ে আমি আমার গ্রামের ভবিষ্যৎ নিয়ে আগে চিন্তা করব, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, তুমি আমাদের গ্রামের ছেলেদের মারধর করেছো ব্যাপক, একেবারে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়েছো। তৃতীয়ত, তুমি আমাদের এলাকার কিছু দোকানপাটও নষ্ট করেছো বাজেভাবে। এখন তুমি সেই দোকানগুলোর ক্ষতিপূরণ করতে হবে, নয়তো ছাড়াছাড়ি নেই। আর রইল তোমার আমাদের ভয় দেখানো নিয়ে, তাহলে সেটা তুমি এখান থেকে ছাড়া পাওয়ার পর করবে। মানে আমরা তোমাকে ছাড়লে তখন গিয়ে নিজের ক্ষমতা দেখাবে আমাদের ওপর, কিন্তু না ছাড়লে দেখাবে কোথায় থেকে? আমাদের গ্রামে প্রায় 3000 মানুষের বসবাস। এই মুহূর্তে এই জনসভায় তোমার সামনে উপস্থিত আছে ছোটো বড় সব মিলিয়ে প্রায় 1000-1200 মতো মানুষজন হবে। এখন তুমি একা হয়ে নিশ্চয়ই বোকামি করে সবার সাথে জোর দেখে লড়াই করতে যাবে না, তাই না? যদি করতে চাও তাহলে আমি আর বাধা দেব না কাউকে, তবে তোমাকে মেরে যে মেয়ে দুটোকে গ্রামবাসী আটকে রাখবে এটাও নিশ্চিত। এখন ডিসিশন তোমার, যাও গিয়ে লড়াই করো 1200 মানুষের সাথে, আর নয়তো বুদ্ধিমান ছেলের মতো আমাদের কথা মেনে নাও। আয়ন থমকে যায় মুহূর্তে, সারা শরীর হিম হয়ে কাঁটা দিয়ে ওঠে। এতক্ষণ যাবৎ শক্ত থাকা হাতটি মুহূর্তেই নরম হয়ে যায়। আয়ন নিজের জন্য চিন্তা করছে না, সে চিন্তা করছে মায়া ও জুইকে নিয়ে। এই বাজে পরিস্থিতিতে যদি আয়ন গ্রামবাসীর কথা মেনে না নেয়, তাহলে মায়া ও জুই দুজনকেই হারাতে হবে তাকে, যেটা সে কখনোই চায় না। হারানোর ভয়ে আয়নের শক্তপোক্ত শরীরটা মুহূর্তেই মৃদু কেঁপে ওঠে, সেই সাথে কেঁপে ওঠে আয়নের বুক। অস্থির উত্তেজনায় কম্পিত হচ্ছে কলিজা সহ। বিগত 3 ঘন্টা যাবৎ মায়াও জয়কে দেখতে পাচ্ছে না আয়ন। গ্রামের মহিলারা জোরপূর্বক আয়ন থেকে মায়া ও জয়কে ছাড়িয়ে নিয়ে গেছে গ্রামের আসার পরপরই। তাই আয়নের জানা নেই তারা দুজন এখন কেমন আছে, ভালো আছে নাকি গ্রামের মহিলারা কিছু করছে তাদের সাথে। এক মুহূর্তের জন্য আয়নের মনে উকি দিল জুইয়ের পায়ের অবস্থাটা জানার জন্য। বাম পায়ে গভীর আঘাতে ছটফট করছিল মেয়েটা, অঝোর রক্তপাত হচ্ছিল পায়ের মধ্যে। আচ্ছা, এখন কি ঠিক আছে মেয়েটা, নাকি প্রচুর রক্তপাতে বেহুশ হয়ে গেছে মেয়েটা? আয়ন মনে মনে নিজেকে তীব্র ধিক্কার জানালো। সামান্য দুটো মেয়েকে সে সেফ রাখতে পারলো না। আয়নের মাঝে তীব্র অপরাধ বোধও সৃষ্টি হলো অনেকটা, মনে ছটফট দ্বিগুণ হলো। কিন্তু আয়নকে যেতে দিল না কেউ মায়া ও জুয়ের কাছে। অখ্যাত আয়ন রাজি হলো বিয়ে করতে মায়াকে। মনে মনে ভাবলো, একদিন তো সে এমনিই মায়াকে বিয়ে করে নিত, আজ না হয় পরিস্থিতি তাই বিয়েটা করে নিক। তাছাড়া সবচেয়ে বড় পাওয়া হলো ভালোবাসার মানুষটিকে সে বিয়ে করছে, অন্য কাউকে নয়। আয়ন শান্ত হলো, সেই সাথে শান্ত হলো আয়নের অস্থির তোলপাড় মন। ঠান্ডা মেজাজে সম্মতি জানালো এলাকাবাসীর কথায়, মেনে নিল গ্রামবাসীর দেওয়া সকল শর্ত। আমি আপনাদের দেওয়া সব শর্ত মেনে নিলাম চেয়ারম্যান সাহেব, তবে আমারও একটা শর্ত আছে।
আমার ফিয়ন্সে ও তার বোনের সাথে আমার দেখা করতে হবে একটু। আমি দেখতে চাই তারা সুস্থ আছে কিনা। আয়নের কথায় মুহূর্তে সবাই মেনে নেয়, আপত্তি করল না কোনো কিছুতেই। চেয়ারম্যান শামসুজ্জামান সম্মতি জানিয়ে বলল, সমস্যা নেই, মেয়ে দুটোই আপাতত ঠিক আছে, টেনশনে কিছুই নেই। তবে একটা মেয়ের অবস্থা একটু খারাপ, বিশেষ করে তার বাম পায়ের অবস্থাটা। আমাদের গ্রামের বিশেষ কোনো হসপিটাল নেই, তাই ডাক্তার এখনও দেখানো হয়নি। তবে ফার্মেসির ডাক্তার দেখানো হবে মেয়েটিকে। রক্ত চেয়ারম্যান শামসুজ্জামান কথাগুলো শেষ করার আগেই উত্তেজিত ভঙ্গিতে বলে উঠল আয়ন, শিট, তার কোনো দরকার নেই চেয়ারম্যান সাহেব, আমি নিজেই একজন ডক্টর, আমি দেখে নেব তাকে। আপনি শুধু আমার বলা ঔষধগুলো ফার্মেসি থেকে আনিয়ে দিন, তাহলেই হবে। প্লিজ আমার এতটুকু কাজ করে দিন। মেয়েটার বাম পায়ের ক্ষতটা বেশ গভীর, দ্রুত চিকিৎসা দরকার তার। এমনিতেই এসব ঝামেলার জন্য বেশ দেরি হয়ে গেছে। 3 ঘন্টা ধরে মেয়েটি পায়ের ব্যথায় ছটফট করছে। প্লিজ আমাকে ওদের কাছে নিয়ে চলুন। উপস্থিত জনসভা হইচই বেড়ে ওঠে, কানাকানি ফিসফিস শব্দ হয় জোর তালে। আয়নের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না তারা। চেয়ারম্যান শামসুজ্জামান বিষয়টি বুঝেই সবাইকে শান্ত করলেন। পর মুহূর্তে আয়নকে বলে উঠল, আগে বিয়েটা করে নাও, তারপর মেয়েটির সেবা করো, কেউ আটকাবে না। পাগল হয়ে গেছেন আপনারা? একটা মেয়ে অসুস্থ অবস্থায় 3 ঘন্টা ধরে পায়ের ব্যথায় ছটফট করছে, আমি ডাক্তার হয়েও তাকে চিকিৎসা করতে দিচ্ছেন না? আপনাদের কাছে কি মানুষের জানের চেয়ে এই বিয়েটা বড় হয়ে গেছে? মানবতা বলতে কিছু নেই আপনাদের মধ্যে? আয়নের অসহায়ত্বের সুযোগ নিল পাশে সেই লাঠিয়াল ছেলেটি। জোর গলায় বলল, না নাই মানবতা টানবতা, তোরই আছে যা। এখন বিয়াটা তাড়াতাড়ি কর, নাইলে থাক তুই এখনো বইয়া। তারপর বিয়া না কইরা মাইয়ার কাছে যাইতা দিতাম না। তুই বিয়াই করতে দেরি করবি তো আমরাও দেরি করবি, তারপর যাইতাম দিতাম না তোরে। আয়নের রাগ বাড়ে তরতর করে। অশিক্ষিত মূর্খ বলদের সমান, তাদের বুঝিয়েও কোনো লাভ নেই। তারা বুঝবে না, বরং উল্টে হামলা করে বসবে। আয়ন কিছু বলার আগে পাশ থেকে বলে উঠল চেয়ারম্যান শামসুজ্জামান। তিনি অন্তত গম্ভীর মুখে বলে উঠল, কথা বাড়িয়ে লাভ নেই ছেলে, তোমার কথা কেউ আপাতত শুনবে না। তাছাড়া আমরা তোমাকে কিছুক্ষণ আগেই সম্মতি দিয়েছি মেয়েটির সাথে দেখা করার, তবে সেটা বিয়ে করার পর। মসজিদের ইমাম সাহেব এখানেই বসে আছে, তিনি তোমার সাথে তোমার হবু বউয়ের বিয়ে পড়াবেন এখন। তাই তুমি কথা না বাড়িয়ে দ্রুত বিয়েটা করে নাও এবং আহত মেয়েটার কাছে চলে যাও। মেয়েটার ভালো চিকিৎসা দরকার। আমি ফার্মেসি থেকে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আনানোর ব্যবস্থা করছি, তৎক্ষণে তুমি বিয়ে করে নাও। দেরি করলে অসুস্থ মেয়েটার ক্ষতি, অন্য কারো না। মানবতাহীন মানুষ কাজে গা জ্বলে ওঠে আয়নের। রাগে সারা শরীর তরতর করে কাঁপছে। ইচ্ছা করছে সব কয়েকটাকে নিজের হাত ধরে বেঁধে শাস্তি দিতে, কিন্তু সে এই মুহূর্তে নিরুপায়। দুহাত মুষ্টিবদ্ধ করে ঠায় জায়গায় বসে থাকে শক্ত হয়ে, কথা বলছে না কারো সাথেই। আপাতত সেও দ্রুত বিয়েটা করে ঝামেলাটা চোকাতে চাইছে। এখান থেকে বের হতে যাচ্ছে আগে, বাকিটা পরে দেখা যাবে। আয়নের রাগের মধ্যে দিয়েই কানে আসলো মসজিদে ইমাম সাহেব গড়গড় করে বলা কিছু বাক্য। আয়ন চোখ তুলে সেদিকে তাকাতেই ইমাম সাহেব বলে উঠল, বাবা বলেন কবল। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইমাম সাহেবের দিকে। পাত্রপাত্রী বাবার নাম, পাত্রপাত্রী নিজের নাম জিজ্ঞেস না করেই তাকে সোজা কবুল বলতে বলছে। এই কেমন বিয়ে দিচ্ছে তারা আয়নের? সে যতদূর জানে এসব ছাড়া তো বিয়ে হওয়ার কথা না। তাহলে সন্দেহপূর্ণতা নিয়ে প্রশ্ন ছুড়ল আয়ন ইমাম সাহেবের দিকে। পাত্রপাত্রীর নিজের নাম বাবার নাম ছাড়া কি বিয়ে হয় ইমাম সাহেব? এক মুহূর্তের জন্য থমথমে খেয়ে গেলেন ইমাম সাহেব। নিজের হাতে থাকা বিয়ের রেজিস্ট্রিটা কাগজের চোখ বুলিয়ে বলল, পাত্রপাত্রী নিজের নাম বাবার নাম তো লেখা আছে এখানে, এই নামগুলি নিয়েই তো বিয়েটা পড়াচ্ছি আমি। আয়নের মনে তীব্র সন্দেহ জাগল। কার না কার নাম নিয়ে আয়নের বিয়ে দিচ্ছে তারা আল্লাহ জানে। তাছাড়া আয়ন তো এখনো পর্যন্ত কাউকে বলেনি নিজের নামটা। তাহলে আমি এখনো পর্যন্ত কাউকে নিজের নামটা বলিনি ইমাম সাহেব। তাহলে আপনি কোথায় পেলেন আমার নাম ঠিকানা? পাশ থেকে দ্রুত গলায় বলে উঠল চেয়ারম্যান শামসুজ্জামান।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি দিয়েছি তোমার নাম ঠিকানা। তোমার ওয়ালেটে ভিজিটিং কার্ডে তোমার নাম ঠিকানা ছিল, সেটাই দিলাম। সেই সাথে ওয়ালেটের মধ্যে তোমার একটা ভিসার কাগজ পেয়েছিলাম, সেখান থেকে তোমার বাবার নামটাও যোগ করলাম। আর রইল তোমার ফিয়েন্সের নাম। তাহলে সে নিজেই বলেছে। আমি মহিলা দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, মেয়ের নাম লিখতে ইসলাম মায়া এবং বাবার নাম শফিকুল ইসলাম। বাকি আর কিছু জানার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না আয়ন সাহেব। আয়ন আর কিছু নিয়ে মাথা ঘামালো না। যেহেতু মায়ের সাথে তার বিয়েটা হচ্ছে, সেহেতু আর কিছু দেখার প্রয়োজন হলো না তার। আপাতত দ্রুত বিয়েটা সেরে এখান থেকে সোজা ঢাকা ফিরতে চায় আয়ন। জুইকে ভালো চিকিৎসা দেওয়ার দরকার। আজ এত কিছুর পর কোনোভাবেই মায়া আর জুইকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যাবে না, তাহলে বড়সড় ঝামেলায় পড়বে আবারও। জুইয়ের অবস্থাটা করুণ, তাই চেয়ারম্যান শামসুজ্জামানের কথায় আয়ন মুহূর্তেই চুপ করে গিয়ে শান্ত ভঙ্গিতে বসে রইল। ইমাম সাহেবের কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে কয়েক সেকেন্ড লম্বা একটা দম নিয়ে ঠান্ডা ভেজা গলায় বলল, কবুল। পাশ থেকে মুরব্বীরা একত্রে শব্দ করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সময় নিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। আয়নকে নিয়ে যাওয়া হলো মায়ের কাছে। মায়া ভয়ার্থ ভঙ্গিতে জুইকে আঁকড়ে ধরে বসে আছে। জুই বিধ্বস্ত অবস্থায় ঢলে পড়ে আছে মায়ার বুকে, নিজের দু হাতে মায়ার কোমর আঁকড়ে ধরা। বেহুশ হয়নি, হুঁশে গেছে। নিভু নিভু চোখে আওড়াচ্ছে সব কিছু। আয়ন টিনের ছোট্ট ঘরটিতে প্রবেশ করতে চোখে পড়ল মায়া ও জুইয়ের বিধ্বস্ত চেহারা। থমকে যায় আয়ন, বুক কেঁপে ওঠে মুহূর্তেই। সে অধম, নিজের আপনজনদের রক্ষা করতে অনেকটা সময় লেগেছে তার। আয়ন অসহায় দৃষ্টিতে তাকায় সেদিকে। ভয়ে শুকিয়ে যাওয়া মুখ দুটোতে দেখি কাতর দৃষ্টিতে। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে দ্রুত এগিয়ে যায় মায়া ও জুইয়ের কাছে। চেয়ার টেনে বসে মায়া ও জুইয়ের সামনে। সাথে সাথে আয়নের প্রশস্ত বুকে ঢলে পড়ে মায়া ও জুই একত্রে। ভয়ে আড়ষ্ট হয়ে ফুপিয়ে কেঁদে ওঠে দুজন একত্রে। আয়ন নিজের ঠোঁট কামড়ে স্থির হয়ে বসে থাকে। বুঝতে পারে মায়া ও জুইয়ের সাংঘাতিক ভয়ের কারণটা। এতক্ষণ যাবৎ অপরিচিত মানুষদের মাঝে নিজেদের অসহায় মনে করছিল মায়া ও জুই। কান্নাও করেছিল ভীষণভাবে। অনুরোধ করছিল মায়া গ্রামের মহিলাদের যে তাদের আয়নের কাছে যেতে দেওয়ার জন্য, কিন্তু কেউ দেয়নি। বরং মায়া ও জুইকে ভয় দেখে ধমকে বসে রেখেছিল এতক্ষণ যাবৎ গ্রামের বয়স্ক মহিলারা। তাই এখন হুট করে আয়নকে নিজের সামনে দেখে আশ্বস্ত হয় দুজনেই। নিজেদের ভরসাস্থল আয়নকে মনে করে মুহূর্তেই দুজনই আয়নকে জাপটে ধরে ভয়। আয়ন সম্পূর্ণ বিষয়টি বুঝে ভরসার হাত রাখল মায়া ও জুইয়ের মাথার ওপর। রাত 12টা। আয়নের গাড়িটি থামল খানবাড়ির পার্কিং এরিয়াতে। আয়ন দ্রুততার ন্যায় গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয় পেছনের সিটের। মায়া ধীর গতিতে জুইয়ের হাত ধরে গাড়ি থেকে নামায়। অসাবধানতার কারণে জুইয়ের আঘাতপ্রাপ্ত পায়ে পুনরায় ব্যথা পায় এবং পড়ে যেতে নেয়, কিন্তু আয়ন দ্রুততার ন্যায় জুইয়ের বাম হাতের বাহু চেপে ধরে পড়া থেকে বাঁচায়। মায়া ডান পেশে তো আয়ন বাম পাশের বাহু চেপে ধরে। জুই চমকে ওঠে, দ্রুত আয়ন থেকে নিজে বাম হাতটা ছাড়িয়ে নিয়ে ভয়ে চাপতে ধরে মায়াকে। আয়নের ভয়ে সিটিয়ে গিয়ে মায়াকে টেনে নিজের সামনে দাঁড় করায় জুই। মায়া পেছনে লুকিয়ে পড়ে, নিজেকে আড়াল করার চেষ্টা চালায় আয়ন থেকে। জুইয়ের আকস্মিক ঘটনায় মায়া অসহায় দৃষ্টিতে তাকায় আয়নের দিকে। জুইয়ের হঠাৎ এতটা ভয় পাওয়ার কারণটা বোধগম্য হলো না আয়নের। জুইয়ের হঠাৎ আচরণে কপাল কুঁচকে তাকায় আয়ন মায়ার পেছনে জুইয়ের দিকে। আজও কিছুক্ষণ আগেও তো মেয়েটা ঠিক ছিল, তাকে জড়িয়ে ধরেছিল। এখন হুটহাট কেন ভয় পাচ্ছে তাকে এই মেয়েটা? এতটা ভয় পাওয়ার কি কিছুই তো দেখছে না আয়ন। আয়ন কয়েক সেকেন্ড মায়ের পেছনে জুইয়ের দিকে চোখ আওড়ায়। জুইয়ের ভয়ের কারণ ধরতে না পেরে কপাল কুঁচকে তাকায় মায়ের মুখপানে। মায়ার দৃষ্টি নিস্তর, অসহায়।
কারণ এই মুহূর্তে আয়ন জুঁইয়ের ভয়ের কারণটা বুঝতে না পারলেও মায়া ঠিকই বুঝতে পারছে জুঁইয়ের ভয়ের কারণটা। তাই মৃদু স্বরে আয়নকে বলে উঠল মায়া। ভাইয়া, আমি ওকে বাসায় নিয়ে যাই। মায়ার মুখে ভাইয়া ডাকটা পছন্দ হলো না আয়নের। কিছুক্ষণ আগে বিয়ে হলো তাদের, আর এখন নিজের বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে খানিকটা বিরক্তি বোধ করলো সে। তারপরও এই মুহূর্তে মায়াকে কিছু বলল না সে, কারণ অনেকটা ক্লান্ত ও ভয়ে আছে মেয়ে দুটো। তাদের কিছু বলা মানেই বোকামো। আয়ন ভাবে মায়ের সাথে এই বিষয়ে পরে কথা বলে নেবে, তাই ছোট্ট করে সম্মতি জানিয়ে আয়ন বলল, যাও। মায়া খানিকটা বিব্রত বোধ করে জুঁইয়ের হাত ধরে টেনে পেছনে থেকে বের করে ধীর পায়ে সামনের দিকে যেতে থাকে। মায়া জুঁইকে নিয়ে কয়েক কদম এগোতেই পেছন থেকে ডেকে উঠল আয়ন। শোনো। মায়া জুঁইকে নিয়ে পেছনে ঘুরল না, বরং জায়গায় দাঁড়িয়ে পড়ে। আয়ন 2 কদম এগিয়ে এসে সামনে দাঁড়ালো আবারও মায়া। এক পলক দুজনকে দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে মায়াকে বলে উঠল আয়ন, আজকে আমাদের বিয়েটা সম্পর্কে কাউকে কিছু বলার দরকার নেই। কাউকে কিছু বললে উল্টো ঝামেলা হবে এটা নিয়ে। তাই আপাতত তোমরা দুজন চুপ থাকবে এই বিয়েটা নিয়ে, কাউকে কিছু বলবে না। সময় হলে আমি নিজেই পরিবারের সবার সাথে কথা বলবো এই বিষয়ে। কাল আমি লন্ডনে চলে যাব, আমার এক্সাম আছে, তাই বাংলাদেশে ফিরতে আমার আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ফিরে এসে সবার সাথেই কথা বলবো বিয়েটা নিয়ে। ততদিন আশা করি তোমরা কেউ এই বিষয়ে কারোর সাথে কথা বলবে না, মনে থাকবে? আয়নের মুখে বিয়ে কথাটা শুনে ভয়ে চমকে ওঠে জুঁই। উত্তেজনার সাথে সাথে মায়ার হাত খামচে ধরে ভয়। মায়া ব্যথা পেলেও শব্দ করল না আয়নের সামনে, শুধু একবার নীরব চোখ বুলিয়ে জুঁইয়ের ভয়ার্থ চেহারাটি দেখে নিল সে। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় আয়নের গম্ভীর মুখের দিকে। আজ অনেক কিছু ঘটে গেছে তাদের সাথে। এসব কিছু পরিবারের সবাই শুনলে কি হবে সেটা নিয়ে ভাবতে পারছে না মায়ার ছোট্ট মস্তিষ্ক। কতটা ঘূর্ণিঝড় বয়ে যাবে তাদের জীবনে সেটাও চিন্তা করতে পারছে না মায়া। শুধু জানে আজকে যা ঘটেছে সেটা ঠিক হয়নি মোটেও। এবার আল্লাহ জানে আজকের এই বিয়েটাকে ঘিরে কী ঘূর্ণিঝড় বয়ে যায় তাদের জীবনে। মায়া আহত দৃষ্টিতে চোখ বোলায় আয়নের দিকে। মুখে কোনো জবাব না দিয়ে নীরবে নিজের মাথায় নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ, তারা দুজন কাউকে কিচ্ছু বলবে না। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, স্বস্তির হয়ে পুনরায় বলে ওঠে, ঠিক আছে, বাসায় যাও, আর তোমার বোনকে স্যুপ জাতীয় কিছু খাওয়াও। আমি কাউকে দিয়ে তোমার রুমে মেডিসিন পাঠিয়ে দিব। মেডিসিন খেয়ে নিলে রাতে আর পা ব্যথা করবে না, ঠিকঠাক ঘুমাতে পারবে। আর তুমি কিছু শক্ত খাবার খেয়ে নিবে, কেমন? নয়তো অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে? মায়া পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মিহি সুরে বলল, আচ্ছা। যাও। রাত প্রায় 2টোর কাটায়। মধ্যরাত মায়া টুকটাক শব্দ করে নিজের জন্য নুডলস বানাচ্ছে কিচেনের মধ্যে। জুঁই স্যুপ খেয়ে মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে মায়ার রুমে। খানবাড়ির কেউ এখনো পর্যন্ত জানে না মায়া আর জুঁই ফিরে এসেছে সেটা। আয়ন সময় মতো দায়িত্ব করে মেডিসিন পাঠিয়েছিল সার্ভেন্ট দিয়ে কিছুক্ষণ আগে। সেটা খেয়েই জুঁই ঘুমাচ্ছে। মায়ার ঘুম আসছিল না, বিকাল থেকে ঝামেলার কারণে না খেয়ে থাকায় ঘুম ধরা দিচ্ছিল না চোখে। তাই নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য ঝটফট হাতে ঝাল ঝাল নুডলস বানিয়ে নেয় মায়া। ফ্রিজে অন্যান্য খাবার তোলা থাকলেও সেগুলো আপাতত খেয়ে নারাজ মায়ার মন। তাই নিজ হাতে নুডলস বানানো। গরম গরম নুডলস প্লেটে ঢেলে পা বাড়ায় ডাইনিংয়ের উদ্দেশ্যে। এক হাতে নুডলসের প্লেট তো অন্য হাতে ফ্রিজে ঠান্ডা পানির বোতল চেপে ধরা। ডাইনিং টেবিলের পাশের লাইটটা জ্বালিয়ে বসলো চেয়ার টেনে সেখানটায়। পেটের ক্ষুধার জন্য মায়া পরপর কয়েক চামচ তুলল মুখে। ঝালের কারণে চোখের কোণে মৃদু মৃদু পানি কণা জমল মুহূর্তেই মায়ার। তারপরও স্বাদ মতো টেস্ট হওয়ায় সেই নুডলস খেতে লাগলো মনের আনন্দে সে। মায়া পুনরায় নুডলস মুখে তুলবে, তখনই হামলা বসালো কেউ। মায়া হাতে নুডলসের চামচটি
জোরপূর্বক নিজের মুখে তুলে নিল কেউ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ল হৃদকে। হৃদ সঙ্গে সঙ্গে চেয়ার টেনে মায়ার পাশে বসে পড়ে ধূপ করে। মায়া হৃদের ভয়ে আতঙ্কে উঠে দ্রুত উঠতে নেবে, তার আগেই হৃদ মায়ার চেয়ার টেনে নিজের আরও কাছে নিয়ে আসে এবং ধমকের স্বরে বলে, আমি চুপচাপ বসে থাকো, আমরা খাবো এখন। কথাগুলো বলতে না বলতেই সাথে সাথে মায়ার খাবার প্লেট কেড়ে নেয় নিজের কাছে। পরপর কয়েক চামচ থেকে নুডলস মুখে দিতেই চোখ মুখ লাল হয়ে আসে প্রচণ্ড ঝালে হৃদের। ঝালের কারণে হালকা হিসাতে লাগলো হৃদ। বিরক্তি নিয়ে মায়াকে বলল, এত ঝাল কেন? নেক্সট এত ঝাল হওয়া যাবে না তোমার। বেশি ঝাল খাওয়া মানুষদের নাকি বেশি রাগ হয়, কিন্তু তোমার রাগ থাকা যাবে না। তোমার রাগ থাকাটাও নিষেধ, তাই তোমার ঝাল খাওয়াটাও নিষেধ আজকে থেকে। মায়া হৃদের কথায় ভয়ার্থ দৃষ্টিতে তাকায় সেদিকে। হৃদের লাল হয়ে যাওয়া চেহারাটা স্পষ্ট জানান দিচ্ছে হৃদের ঝাল জাতীয় খাবারগুলো একদমই পছন্দ নয়, খেতে পারে না সে। হৃদের অবস্থা দেখে মায়া মনে অদ্ভুত মায়া সৃষ্টি হলো হৃদের জন্য, কিন্তু তা প্রকাশ করলো না। হৃদ হিসাতে হিসাতে খেতে লাগলো মায়ার বানানো সম্পূর্ণ নুডলসগুলো। বিন্দু মাত্র নষ্ট করছে না, বরং যত্ন সহকারে খাচ্ছে মায়ার হাতের নুডলস। খেতে খেতে আবারও বলে উঠল হৃদ, যা আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে আনো, উইদিন 5 মিনিটস। হৃদের কথায় মায়া ইতস্তত বোধ করে মাথা নত করে বসলো হৃদের সামনে। হাঁসফাঁস করতে লাগলো অপরাধীর মতো। হৃদ মায়ার নড়চড় না দেখে খাওয়া বন্ধ করে কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে, কিন্তু কণ্ঠে প্রশ্ন করে বলল, কি সমস্যা, যাচ্ছ না কেন? মায়া নড়ে চড়ে বসে আর চোখে একবার তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। যেহেতু হৃদ মায়ার দিকেই তাকিয়েছিল, তাই মায়া দ্রুত নিজের দৃষ্টি নিচে নামিয়ে নেয় হৃদ থেকে। তারপর আস্তে করে মিনমিনে গলায় বলে উঠল, আমি ব্ল্যাক কফি বানাতে পারি না। মায়ার উত্তরটা পছন্দ হলো না হৃদের, তাই রাগে হিটমিট মেজাজে বলল, তা পারবা কেন? আমার কোনো কিছু তো তোমার পারার কথা না। তুমি তো আর আমার কিছু হও না। আমি ছাড়া বাকি সবার অনেক কিছু লাগো তুমি, তাই সবারটাই খেয়াল থাকে, শুধু আমারটাই খেয়াল থাকে না তোমার, তাই না? হৃদের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝলো না মায়া, তবে এতটা বুঝতে পারলো যে ওর হৃদ ভাইয়ার খেয়াল রাখা প্রয়োজন ছিল। মায়া চমকালো, চোখ তুলে তাকায় হৃদের বিরক্তি মাখা ফেসের দিকে, আর মনে মনে ভাবে, আচ্ছা সত্যি কি তার হৃদ ভাইয়ার খেয়াল রাখার দরকার ছিল? কিন্তু কেন? কোনোদিন তো মায়ার প্রয়োজন হয়নি তার হৃদ ভাইয়ার, তাহলে আজ কেন প্রয়োজন হলো? মায়া আরও কিছু ভাবার আগেই কানে আসলো হৃদের তীর তীর মেজাজের কথা। যাও, যেটা পারো যেটাই বানিয়ে নিয়ে আসো, আপাতত আনো আমার জন্য, তবে 5 মিনিটের মধ্যে আসবে কিন্তু, বুঝছো? মায়া মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। দ্রুত যাও। মায়া চলে যেতে হৃদ পুনরায় নিজের খাওয়াতে মনোযোগী হয়। ঝালের কারণে এবার চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে, কিন্তু তারপরও খাচ্ছে। সম্পূর্ণ নুডলস শেষ করার আগেই হৃদের ঝাল উঠে যায় মস্তকে, কাশতে থাকে অনবরত। বাম হাতটা নিজের বুকের ওপর রেখে ঘষা দিতে দিতে নিজের কাশিটা কন্ট্রোলে আনার চেষ্টা চালায় হৃদ, কিন্তু তাতেও ব্যর্থ। মায়া কিচেন রুম থেকে কফি হাতে ছুটে আসে হৃদের কাশির শব্দ শুনে। হৃদের নাজেহাল অবস্থা দেখে দ্রুততার সঙ্গে দৌড়ে যায় সেদিকে। মায়া অস্থির ভঙ্গিতে হাতের কফিটা টেবিলের ওপর রেখে ঠান্ডা পানির বোতলটা এগিয়ে দেয় হৃদের সামনে। উত্তেজিত কণ্ঠে বলল, দ্রুত পানিটা খেয়ে নিন আগে, নয়তো আরো কষ্ট হবে আপনার। নিন। হৃদ হাত বাড়িয়ে মায়ার থেকে পানির বোতলটা নিতেই মায়া এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো হৃদের সাথে। মায়া নিজের উত্তেজনায় হৃদের শর্টের ওপরের 3টি বোতাম খুলে সঙ্গে সঙ্গে নিজের হাত রাখলো হৃদের উন্মুক্ত বুকে। ডান হাতে হৃদের বুক মালিশ করতে করতে বাম হাত রাখলো হৃদের মাথার চুলের ভাঁজে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মায়ার এমন অপ্রত্যাশিত কাণ্ডে হৃদ চমকে ওঠে, পানি না খেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার দিকে কাঁচতে কাঁচতে। মায়া হৃদকে পানি খেতে না দেখে দ্রুত তাড়া দিয়ে বলে ওঠে, কি হলো, পানি খাচ্ছেন না কেন? দ্রুত পানিটুকু খেয়ে নিন, ভালো লাগবে আপনার। মায়ার কথা মতো হৃদ পানিটুকু নিজের মুখে তুলে মায়ার দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে তার বুকের ব্যথা কমছে নয়, বরঞ্চ বেড়ে গেছে এই নারীর ছোঁয়ায়। সেটা কিভাবে বোঝাবে এই নারীকে? সে কি বুঝবে তার এই বুকে ব্যথাটা? হৃদ চোখ বোলায় মায়ার চিন্তিত চেহারায়। মায়ার চোখে মুখে নিজের জন্য টেনশন দেখে মুহূর্তে অদ্ভুত শীতল হাওয়া বয়ে যায় হৃদের বুকে। হৃদের মনে প্রবল ইচ্ছা জাগে নিজের ক্ষতি করে করে এই নারীকে তার জন্য টেনশনে ফেলে রাখতে সারা জীবন। এতে করে হৃদের মনে সুখও এই নারীর মনে দুঃখ পাবে। সেই আনন্দে এটাই করতে চায় সে। হৃদ আরও কিছু ভাবার আগেই মায়া হালকা শাসাহিত কণ্ঠে হৃদকে বলে উঠল, যেটা খেতে পারেন না সেটা খেতে যান কেন আপনি? ঝাল আপনার মোটেও পছন্দ না, তারপরেও কেন খাচ্ছেন এগুলো আপনি? হৃদ পুনরায় চমকে ওঠে। পানি খাওয়া অবস্থায় আবারও নাকে মুখে উঠে যায়, কাশতে থাকে অস্থির ভঙ্গিতে। এবার ঝালের জন্য নয়, বরং মায়ার মধ্যে হৃদের জন্য অধিকার বোধ দেখে হৃদ বুঝতে পারে মায়ার মনে হৃদের জন্য মায়া কাজ করে। তাই তো এতটা অস্থির তোলপাড় হৃদকে নিয়ে মায়ার। যেন কষ্টটা হৃদের নয়, মায়ার লাগছে। হৃদ চুপ থাকে, মায়াকে কিচ্ছু বলে না, শুধু কাশির বেগটা কমিয়ে আনতে চায় নিজের মধ্যে। মায়া হৃদের বুক দ্রুত হাতে মালিশ করে, হৃদকে শান্ত করার চেষ্টা চালায় অস্থির ভঙ্গিতে। মায়ার হাতের রেশমি চুড়িগুলো ঝংকার তুলে শব্দ করে হৃদের কানে। হৃদ অনুভব করে কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের কাশি থেমে যায়, শান্ত হয় মুহূর্তেই। কিন্তু তখনও মায়ার হাত চালায় হৃদের বুকে। হৃদ শান্ত হয়, কিন্তু মায়াকে থামানোর চেষ্টা করে না, বরং নিজেই ঢলে পড়ে মায়ার বুকে। দু হাতে জড়িয়ে ধরে মায়ার কোমর। মায়া চমকে ওঠে, থমকে দাঁড়ালো মুহূর্তেই হৃদের কাণ্ডে। এতক্ষণ যাবৎ হৃদের জন্য অস্থির থাকলেও এখন ভয়ে সিটিয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে। হৃদকে মায়া ভয় পায় প্রচণ্ডভাবে। মায়ার জানা মতে হৃদ ভালো নয়, খারাপ মানুষ। কিন্তু হৃদের অসুস্থতা দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি মায়া। নিজের অজান্তেই মায়া হৃদের জন্য অস্থির হয়ে গিয়েছিল। কিন্তু হৃদের কাণ্ডে হুঁশ ফিরতেই মায়া ভয়ে আড়ষ্ট হয়ে যায়। পালাতে চায় হৃদ থেকে, কিন্তু তার আগেই হৃদের বাহুডোরে আটকা পড়ে মায়া। মায়া ছটফট করে হৃদের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হৃদের শক্তির সাথে পেরে ওঠে না। সে নিজের দু হাতে মায়ার কোমর চাপটে ধরে শক্ত করে চেয়ারে বসে থাকা অবস্থায় মায়ার বুকে মাথা রেখে নেশাক্ত কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, আমাকে দেখলে কি তোমার কিছু হয় না? আমার তো অনেক কিছু হয় তোমাকে দেখলে। স্টিল এখনো হচ্ছে অনেক কিছু, অসহ্য অস্থির তোলপাড়। আমি তোমাতে মনে তীব্র ইচ্ছা জাগ্রত হচ্ছে তোমাতে হারাতে। কি করবো আমি, বলো তো, বলো না। মায়ার শরীর তরতর করে কাঁপুনি দিয়ে উঠছে বারবার। দাঁড়িয়ে থাকার শক্তিটা পাচ্ছে না হৃদের এমন ছোঁয়ায়। মায়ার কিশোরী বয়সে প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেল, তাও এতটা গভীরভাবে। হৃদ মায়ার কম্পিত শরীরটা বুঝতে পেরে আরও গভীরভাবে জড়িয়ে নেয় মায়াকে নিজের সাথে। মোহিত স্বরে পুনরায় বলে ওঠে, আচ্ছা, তুমি কি আমার জন্য হালাল নাকি হারাম? মায়া নিরুত্তর। হৃদ আবারও বলে ওঠে আগের ন্যায়, হারাম হলে সেটা আমি মানি না, আর যদি হালাল হও তাহলে আমার এখন কি করা উচিত তোমার সাথে? আচ্ছা, বিয়ে তো হয়েছে অনেকদিন হলো, এখন কি তোমার সাথে আমার বাসরটাও করে নেওয়া উচিত? হৃদ মোহিত হয়ে আরও গভীরভাবে জড়িয়ে নেয় মায়াকে। মায়া তরতর করে কেঁপে ওঠে, নিজের কম্পিত হাত রাখল হৃদের কাঁধের ওপর। নিজের কাঁধে মায়ার স্পর্শ পেয়ে আরও মোহিত হয়ে ওঠে হৃদ।
নড়ে চড়ে উঠে নিজের মাথাটা হালকা উঁচু করে ঠোঁট চেপে ধরে মায়ার গলায়। মায়া চমকে ওঠে, হিতাহিত জ্ঞান হারিয়ে করে বসে মস্ত বড় ভুল। নিজের উত্তেজনা দমাতে না পেরে করে বসে অপ্রত্যাশিত কাণ্ড হৃদের সাথে। হৃদ মায়ার গলায় নিজের ঠোঁট ছোঁয়াতেই ছিটকে সরল মায়া। নিজের দুহাতে হৃদকে ধাক্কা দিয়ে মনের অজান্তে কাঁপা হাতে ঠাস করে চর বসালো হৃদের বাম কালে। এক মুহূর্তের জন্য ঝংকার তোলে সামান্য সেই চর। থমকে যায় হৃদ, সেই সাথে থমকে যায় নিস্তব্ধ নিঝুম পরিবেশ। মধ্যরাতের দেয়াল ঘুরে সেকেন্ডের কাটার শব্দ ছাড়া কিছুই আসলো না কানে। মুহূর্তেই যেন নেতিয়ে যায় আবেগীয় পরিবেশটা। মায়া নিজের অজান্তে হৃদকে থাপ্পড় মারার ভয়ে সঙ্গে সঙ্গে নিজের দুহাতে মুখ চেপে ধরে আতঙ্কিত দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে থাকে। হৃদ থমকে আছে, দৃষ্টি স্থির ফ্লোরের ওপর। হয়তো নিজের সাথে কি হয়েছে বিষয়টি এখনো বোধগম্য হচ্ছে না। মায়ার নিজের মাঝে ভয়ের সাথে সাথে অপরাধী বোধ কাজ করলো তীব্র। হৃদের হঠাৎ ছোঁয়ায় উত্তেজিত করে বসলো ভুল একটা, কিন্তু এখন তীব্র আতঙ্কিত হয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে হৃদের সামনে মুখ চেপে ধরে। মায়ার কান্নার শব্দ কানে যেতে চোখ মুখ শক্ত হয়ে আসে হৃদে। দুই হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে ঠাঁই জায়গায় বসে থাকে। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে বিকট শব্দে ঝংকার তোলে ডাইনিংয়ে। হৃদের সামনে থাকা ডাইনিং টেবিলের ওপর নুডলস প্লেট সহ পানির বোতল, কফির মগ ছিটকে পড়ল একসাথে ফ্লোরে। হৃদ রাগে ছুঁড়ে ফেলে সব কিছু। রাগ কমল না, বরং আরও বাড়ল। হৃদের এমন কাণ্ডে ভয়ে লাফিয়ে ওঠে মায়া। তারপরও ঠাঁই জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হৃদকে সে থাপ্পড় মারতে চায়নি, কিন্তু তখন মনের অজান্তেই ভুল করে মেরে ফেলেছে। ভীষণ বড় বড় ভুল করে ফেলেছে সে। এখন কি হবে সেটা ভাবতেই ভয় কান্না দলা পাকিয়ে আসছে নিজের মধ্যে। মায়া কান্নার বেগ বাড়ে, সেই সাথে বাড়ে হৃদের রাগ। হৃদ সব কিছু ছুঁড়ে ফেলে তেড়ে যায় মায়ার দিকে। শক্ত হাতে মায়ার কবজি টেনে ধরে ঠাস করে থাপ্পড় বসায় মায়ার গায়ে। হৃদের থাপ্পড়ের বেগটা এতটাই প্রখর ছিল যে মায়া তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল ফ্লোরে। হৃদ সেদিকে তাকিয়ে থেকে রাগে রি রি করে বলে উঠল, বেয়াদবের বাচ্চা, থাপ্পড় মারলি কেন তুই? আমাকে তোর ছোট মনে হয়? মায়া ফ্লোরে উপর হয়ে টুকরে কেঁদে ওঠে। হাতের চড়িও ভাঙে স্বল্প। হৃদ কথাগুলো বলতে না বলতে পুনরায় মায়ার বাহু ধরে টেনে দাঁড় করায় নিজের সামনে। নিজের দু হাতে মায়ার দু বাহু শক্ত করে চেপে ধরে মেশায় নিজের সাথে। মায়ার কান্না জড়িত অশ্রু ভেজা চোখ পড়ল হৃদের অগ্নিদৃষ্টিতে। হৃদের লাল লাল চোখ জোড়ায় ভেসে উঠল প্রচণ্ড রাগ ও ক্রুদ্ধতা। মায়ার হৃদকে দেওয়া থাপ্পড়টা হালকা হাতে হলেও হৃদের অপমান বোধ করাটা ছিল তীব্র। আর সেই অপমান বোধের থেকেই অগ্নির মতো জ্বলে ওঠা হৃদের। মায়ার বাহু টেনে নিজের আরও কাছে নিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, থাপ্পড় মারিস আমাকে? হ্যাঁ, আমার ছোঁয়া তোর এত খারাপ লাগে? আমি ছুঁয়ে দিলেই যত তোর সমস্যা হয়। আয়নের বুকে ঢলে পড়তে কোনো সমস্যা হয় না। তখন আনন্দ পাস, মজা লাগে, তাই না? সুখ খুঁজে পাস নাগরের বুকে। আমাকে বুকে খেয়ে অ্যাসিড ছিটিয়ে রেখেছে যে আমি ছুলেই তোর জল জল করে উঠে। হ্যাঁ, হৃদের মুখে আয়নের নামটি শুনে আরেক দফা চমকে ওঠে মায়া। আজ সন্ধ্যা রাতে যে ওই বিয়ের ঘটনাকে ঘিরে মায়া আর জুই একত্রে আয়নকে জড়িয়ে ধরেছিল সেটা হৃদ কীভাবে জানলো সেই বিষয়টি বোধগম্য হলো না মায়ার। তবে হৃদের ভয়ে প্রশ্ন করাটাও হলো না ওর। এই মুহূর্তে মায়া নিজেকে হৃদ থেকে বাঁচাতে ব্যস্ত। ভয়ে আতঙ্কে সিটিয়ে আছে হৃদের হাতের দাবাতে। চোখের পানি ফেলছে অঝোর ধারায়। বাহুর ব্যথায় কুকড়ে উঠছে বারবার। ব্যথায় হালকা ছটফট করতে করতে কান্না জড়িয়ে গলায় বলল, আমার লাগছে তো ভাইয়া। কথাটা পছন্দ হলো না হৃদের। আরও শক্ত করে চেপে ধরে মায়ার দু বাহু। মুহূর্তেই ব্যথায় কুকড়ে ওঠে মায়া। চোখ টলমলো পানির ন্যায়।
হৃদ মায়ার বাহু চেপে ধরে হালকা উঁচু করে ধরে নিজের মুখ বরাবর। মায়া দুই পায়ে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ায় হৃদের সামনে। অগ্নি দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, লাগুক, বেয়াদব নারীদের লাগাই উচিত। আমি তোর সাথে দুদিন সামান্য কি ভালো ব্যবহার করেছি, তুই তোর সোজা আকাশে উঠতে শুরু করেছিস। দিমাগ দেখাস আমাকে, শরীরের তেজ বেড়ে গেছে, থাপ্পড় মারিস, জানের ভয় নেই মনে হয় তোর, তাই না? কথাগুলো বলেই ক্ষিপ্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে ডাইনিং টেবিলের ওপর থেকে নুডলসের কাঁটা চামচটি হাতে তুলে নেয় হৃদ। কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়া বিষয়টি বুঝতে না বুঝতেই হৃদ সেই কাঁটা চামচটি দক্ষ হাতে চেপে ধরে মায়ার গলায়। মায়ার শ্বাস আটকে আসে হৃদের ভয়ে। ভয়ঙ্কর কাঁপুনি দিয়ে কেঁপে ওঠে মায়ার সমগ্র শরীর। এই বুঝি হৃদের হাতে নিজের প্রাণটা অকালে হারালো সে। মায়ার শ্বাসকষ্টের কারণে ঠোঁট মেলে দেয়, সেই সাথে বড় বড় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ। হৃদ নিজের অন্য হাতে মায়ার চুলে মুষ্টিবদ্ধ করে ধরে নিজের মুখ বরাবর আনে। মায়ার গলায় দক্ষ হাতে কাঁটা চামচটি চালাতে চালাতে ক্ষিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, এবার দেই মেরে শেষ করি তোর রোজ রোজ কাহিনী। কি মনে হয় তোর নিজেকে? আমি পাগল তোর পেছনে? পাগল মাইট ফুট, তোর মতো মেয়েদেরকে হৃদ খান ফিরেও দেখে না, কখনো দেখবো না। হৃদ থামে, নিজের লাল লাল চোখ জোড়া দিয়ে পুনরায় চোখ বোলায় মায়ার টলমল চোখে। মায়ার চুলের মুষ্টি ধরে হালকা ঝাঁকিয়ে আরও কাছে নিয়ে আসে। নিজের দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ছে সমান তালে। ডান হাতে কাঁটা চামচটি দক্ষ হাতে আরও জোরে চেপে ধরে মায়ার গলায় হৃদ। গলার ব্যথায় মুখ দিয়ে মৃদু চিৎকার বের হয়ে যায় মায়ার। সেই চিৎকারটাও পছন্দ হলো না হৃদের। দ্বিগুণ রাগে চলে উঠল হৃদের মস্তিষ্ক, তেতে উঠল, বলল মায়াকে, আমার ছায়া তোকে ব্যথা দেয়, তোর নাগর তোকে সবসময় সুখ দেয়, তাই না? আজকের পর থেকে কখনোই আমি তোকে ভুলেও ছুঁয়ে দেখবো না। তুই থাক তোর মতো করে, আমি আজই চলে যাবো এই দেশ ছেড়ে, তোকে ছেড়ে আর ফিরবো না এই দেশে। কিন্তু তারপরও তোকে আমি অন্য কারো হতে দিব না, নেভার। নিজেও সারা জীবন কুমার হয়ে থাকবো, তোকেও কুমারই রাখবো, তারপরও তোকে ছাড়বো না আমি, মনে রাখিস তুই। যা। কথাগুলো শেষ করে ধাক্কা দিয়ে ছিটকে সরালো মায়াকে নিজের থেকে। মায়া গিয়ে পড়ল হৃদের থেকে খানিকটা ধরে। ডাইনিং টেবিলের কোনায় গিয়ে মায়ার হাতে কবজি ঠেকল, ছিলে গেল সাথে সাথে। মায়া শব্দ করে কেঁদে ওঠে হৃদের এমন আচরণে। গলার জায়গাটাও তীর তীর করে জ্বলছে মায়ার। হয়তো ছিলে গেছে হৃদ চামচটি গলায় চেপে ধরাতে। মায়া টেবিলের উপর ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকম। শরীর এখনো ভয়ঙ্কর কাঁপছে হৃদের ভয়। অশ্রু ভেজা আহত দৃষ্টিতে হৃদের দিকে তাকায়। তখন কানে আসলো হৃদের শেষ বাণী, আমাকে তুই কখনো পাবি না, আর না আমি তোকে অন্য কারো হতে দিব। তুই একা থাকবি, আমি তোকে একা রাখবো সারা জীবন। আমার তোকে চাই না, ইউ আর নট মাই টাইপ। কিন্তু তোর পাশেও আমি অন্য কাউকে চাই না। তুই আমার হবি আর নয়তো কারো না। তোর কপালে শনি লেগে গেছে। আমায় ছোঁয়া যখন তোর খারাপ লাগে, তখন তুই ছোঁয়া ছাড়াই থাকবি সারা জীবন। যা। কথাগুলো বলে আর দাঁড়ালো না হৃদ। রাগী পায়ে ধূপধাপ শব্দ করে চলে গেল বাহিরের দিকে। কোথায় গেল জানা নেই। মায়া পেছন থেকে অনবরত কান্নার অবস্থায় হৃদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মায়া আটকাতে চায় হৃদকে। মায়ের মন বলছে মায়া হৃদকে আটকালে ঠিক হৃদ আটকে যাবে, দেশ ছেড়ে যাবে না কোথাও। কিন্তু মায়ার নিজের দ্বিতীয় সত্তাটা তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে, এই খারাপ লোকটাকে যেতে দে মায়া, খবরদার একদম আটকাবি না এই খারাপ লোকটাকে। এই লোকটা ভালো নয়, ভীষণ খারাপ, তোকে মারতে চায়। আর একজন খুনি কখনোই ভালো হয় না মায়া। নিজের দ্বিসত্তার টানা পোড়ায় আটকানো হলো না হৃদকে মায়ার। পরদিন সকালবেলা নাস্তার টেবিলে বসতেই মায়ার কানে আসলো হৃদ বাড়ি ছেড়ে পুনরায় চলে গেছে কাউকে কিছু না জানিয়ে। হৃদের হুটহাট কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়াতে হেনা খান ভীষণ কষ্ট পায় সেদিন। কারণ আর যাই হোক না কেন, হৃদ কখনো হেনা খানকে না জানিয়ে দেশের বাইরে যায়নি আজ পর্যন্ত এমনভাবে। হৃদ বাংলাদেশে একদিন থাকুক বা
1 ঘন্টা। হেনা খানকে অন্তত জানিয়েই দেশ ছাড়ে সে। মায়া আর ঈদের হঠাৎ চলে যাওয়ার কারণটা জানলেও সেদিন চুপ করে বসেছিল সে, কাউকে কিছু বলেনি ঈদ সম্পর্কে। তবে সেদিন অয়নও লন্ডনে ফিরে গিয়েছিল নিজের এক্সামের তাগিদে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।